আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আতাহার আহমেদ, একজন চিকিৎসক হিসেবে কর্মরত আছি। আজকে অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমরা জানতে চাই এর পর্দায়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেঙ্গুর সবচেয়ে খারাপ যে আউটকাম, ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোম এবং ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে। আমরা সবাই জানি, আমাদের সবার মাঝে একটি কথা প্রচলিত আছে যে ডেঙ্গু জ্বরে শরীরের প্লেটলেট অনেক কমে যায়। এই প্লেটলেট কমে যাওয়াটা আসলে কি? যখন চিকিৎসক আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট এই পরীক্ষাটি দেয়, আমরা দেখি সেখানে প্লেটলেটের যে সাধারণ রেঞ্জ ১.৫ লক্ষ থেকে ৪.৫ লক্ষ। যদি এই প্লেটলেটের সংখ্যা ১ লক্ষের নিচে, কারো কারো ক্ষেত্রে ৫০,০০০-এর নিচে, কারো কারো ক্ষেত্রে ১০,০০০-এর নিচেও নেমে আসতে দেখা যায়। এই প্লেটলেট কমে যাওয়াকেই আমরা ভয় পেয়ে থাকি বা বলি ডেঙ্গুতে প্লেটলেট বা অণুচক্রিকার সংখ্যা অনেক কমে গেছে, মানে এখন হেমোরেজ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বের যে বিষয়টি আমরা মিস করে যাই বা আমরা হারিয়ে ফেলি, সেটি হচ্ছে যে হেমোরেজিক সিনড্রোমটি আসলে কি, বা এটি হলে আমাদের কি হয়, সে বিষয়টাই আমরা অনেকে জানি না। সাধারণত শরীরে যখন অণুচক্রিকার সংখ্যা কমে যায়, এই অণুচক্রিকাগুলো ব্লাড ভেসেলের ভিতরে রক্তকণিকাগুলোকে একসাথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন ডেঙ্গুতে এই অণুচক্রিকার সংখ্যা মাত্রাতিরিক্তভাবে কমে যায়, তখন আমাদের শরীরে রক্তপাতের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে ব্লিডিং আর হেমোরেজ এটার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। যখন আমাদের শরীরের কোনো অংশ আমরা কেটে ফেলি এবং সেখান থেকে রক্ত বের হয়, সেটিকে আমরা বলি ব্লিডিং, যা আমরা চোখেই দেখতে পারি। কিন্তু শরীরের ভিতরে যদি রক্তক্ষরণ হয়, সেটাকে বলা হয় হেমোরেজ, যেটা চোখে দেখা যায় না। আর এই কারণেই এটি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। কেননা যেহেতু চোখে দেখা যায় না, সতর্ক হওয়া যায় না, এবং এই ধরনের রোগীগুলো পরবর্তীতে খারাপ হয়ে যায়। যেহেতু শরীরের ভিতরে রক্তক্ষরণ হয়ে থাকে, অর্থাৎ ব্লাড ভেসেলের ভিতরে রক্তের পরিমাণ অনেকটাই কমে যায়। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সাধারণত ডিহাইড্রেটেড হয়ে থাকে। এই দুইয়ের মিশ্রণে আমাদের ব্লাড প্রেশার সাডেনলি বা হঠাৎ ফল করে বা কমে যায়। হাসপাতালে যখন এই ধরনের রোগীগুলো আমরা দেখি, তখন দেখা যায় তাদের ব্লাড প্রেশার স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যেরকম ১২০ আর নিচে ৮০, মানে সিস্টোলিক প্রেশার ১২০ এবং ডায়াস্টোলিক ৮০ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ব্লাড প্রেশার অনেকটাই কমে যায়। কারো কারো ক্ষেত্রে আমরা ৯০-৫০ও পেয়ে থাকি, মানে উপরে সিস্টোলিক প্রেশার ৯০ পেয়ে থাকি এবং নিচের ডায়াস্টোলিক প্রেশার ৫০ পেয়ে থাকি। অর্থাৎ ব্লাড প্রেশার অনেকটাই কমে গিয়েছে বা ড্রপ করেছে। এটি একটি ভয়ের বিষয়। আরেকটি ভয়ের বিষয় হচ্ছে, আমরা জানি সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশারের মাঝখানে যেই তফাতটা রয়েছে সেটি হচ্ছে ৪০ মিলিমিটার মার্কারির। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে এই তফাৎ অনেকটাই কমে আসে। যেমন এটি ১০০/৮০, মানে সিস্টোলিক প্রেশার ১০০ এবং ডায়াস্টোলিক প্রেশার ৮০, আর মাঝখানের তফাৎ হয়ে যায় ২০। এই যে আস্তে আস্তে মাঝের তফাৎটি কমে আসলো, এটাকে আমরা বলি ন্যারো পালস প্রেশার, বা আস্তে আস্তে এই প্রেশার বা এই পরিমাণ কমতে থাকে। যদি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে এই পালস প্রেশারের পরিমাণ ২০-এরও কমে যায়, তখন এই ধরনের রোগীর রক্তক্ষরণের যেই সম্ভাবনা সেটি অনেকটাই বেড়ে যায়। আর ব্লাড প্রেশার ফল করার কারণে আমাদের শরীরে থাকা যে মেজর অর্গানগুলো, যেগুলোর উপরে ভিত্তি করে আমাদের মানবদেহ পরিচালিত হয়, এই মেজর অর্গানগুলো ঠিকমতো ব্লাড না পাওয়ার কারণে ফেল করে। যখন এই ফেল হয়, তখন এটাকে আমরা বলি শক সিনড্রোম। কারণ মেজর অর্গানগুলো যখন ফেল করে, তখন রোগী শকে চলে যায়, আর এটাকেই আমরা ডেঙ্গু শক সিনড্রোম বলে থাকি। আমরা আগেই বলেছি, আমাদের চারপাশে থাকা অসহায় মানুষ, যারা পুষ্টিহীনতায় ভুগছেন, যারা শিশু, যাদের ইমিউনিটি কম, বা আমাদের মধ্যে যারা বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ, তাদের বিভিন্ন ধরনের রোগে তারা আগে থেকে আক্রান্ত থাকেন, এই ধরনের মানুষদের মধ্যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা শক সিনড্রোমের প্রবণতা অনেকটাই বেশি। এছাড়া যারা পূর্বে একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের শরীরে এই ডেঙ্গুর বা এই ধরনের ডেঙ্গুর একটি অ্যান্টিবডি ক্রিয়েট হয়ে থাকে।
এরকম রোগী যখন দ্বিতীয়বার আক্রান্ত হয় তখন ধরে নিতে হয় উনি হয়তো ডেঙ্গুর 4টি ধরনের আরেকটি দিয়ে আক্রান্ত হয়েছেন। এই ক্ষেত্রে আগের ধরনের অ্যান্টিবডি তাকে কোনো ধরনের সাহায্যই করতে পারে না, বরং আগের রোগের যেই অ্যান্টিবডি আর নতুন ভাইরাস, এই দুইটা মিলে আমাদের শরীরে সেল পেনিট্রেশনের ক্ষমতাটা আরও বেড়ে যায় এবং এই রোগীগুলো রক্তক্ষরণ হওয়ার প্রবণতা আরও অনেকটাই বেড়ে যায়। তাই আমাদের উচিত হবে ডেঙ্গুকে অবহেলা না করা। যখন নিজেদের মধ্যে জ্বরের লক্ষণগুলো দেখতে পারবো, চিকিৎসকের শরণাপন্ন হওয়া, তার পরামর্শ অনুযায়ী রোগ নির্ণয় করা এবং তার পরামর্শ অনুযায়ী রোগের পথ্য সেবন করা। এছাড়াও কিছু উপসর্গ যদি নিজেদের মধ্যে দেখে থাকি, যেমন হঠাৎ ব্লাড প্রেশার কমে যাওয়া, পালস রেট বেড়ে যাওয়া, এরপরে তীব্র পেটে ব্যথা বা ঘন ঘন বমি হওয়া বা শরীরের ভিতরে অস্বস্তি অনুভব করা বা শ্বাসকষ্ট হওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া, এই ধরনের লক্ষণগুলো যদি নিজেদের মধ্যে দেখি, তার উচিত হবে হাসপাতালে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকা এবং চিকিৎসকের দেয়া নির্দেশনা অনুযায়ী চিকিৎসা করা। এই ক্ষেত্রে আমি আপনাদের সামনে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরতে চাই। আমি একটি হাসপাতালে শিশু বিভাগে কর্মরত ছিলাম। সেখানে ডেঙ্গুর পিক সিজনে আমি দেখতাম অনেক শিশু ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হচ্ছে এবং তাদের মধ্যে কেউ কেউ খুব খারাপ হয়ে যাচ্ছে এবং আমার সামনেই প্রায় 2 থেকে 3 জন বাচ্চা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ডেঙ্গু জ্বর এই বিষয়ে অত্যন্ত সচেতন থাকবেন। আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার প্রতি সচেষ্ট থাকবেন। ডেঙ্গুর লক্ষণগুলো নিজেদের মধ্যে দেখতে পেলে কালক্ষেপণ না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এছাড়া যে লক্ষণগুলোর কথা আপনাদেরকে পূর্বেও বলেছি, যেমন রক্তচাপ কমে যাওয়া, পালস রেট বেড়ে যাওয়া, পেটে তীব্র ব্যথা হওয়া, ঘন ঘন বমি হওয়া, অস্থিরতা ভাব হওয়া, শ্বাসকষ্ট হওয়া, এই ধরনের লক্ষণগুলো যদি নিজের মধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই হাসপাতালে যে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন, চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নিজের চিকিৎসা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাদের তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। এই বিষয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবেন। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো পর্যায়ে বা পর্বে আপনাদের এই উত্তরগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।